টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আপনারা সবাই জানি যে আগে সিটিজেনশিপ পাওয়ার জন্যে দিনের পর দিন অপেক্ষা করতে হতো, বছরের পর বছরও অপেক্ষা করতে হয়েছে। বিশেষ করে প্যান্ডামিকের পরে 2-3 বছর, আবেদনের 2-3 বছর পরে ইন্টারভিউ হয়েছে, তারপরে সিটিজেনশিপ পরীক্ষা হয়েছে, সিটিজেনশিপ পেয়েছে। কিন্তু ইদানিংকালে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আবেদনের 2-3 মাসের মধ্যেই দেয়া হচ্ছে নাগরিকত্ব। সে কারণে আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো যে পরীক্ষার প্রস্তুতি আপনাদেরকে এখনই নিতে হবে। এর বাইরেও স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট করে কিভাবে গ্রিন কার্ড পাওয়া যায় সেই বিষয়টি নিয়ে কথা বলবো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কারণ এই অভিযোগটি আমাদের কাছে প্রায়শই আসে বা এটার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, আজকের অতিথি যিনি আছেন তাদের কাছেও প্রতিনিয়তই আসে যে আমাদের ঢাকার এমবাসিতে ভিসা জটিলতা এবং তার প্রতিকারটা। ভিসা জটিলতা বলতে আমরা বলছি যে প্রায়শই আটকে রাখার একটা অভিযোগ আসে অনেকের এজ আউট হয়ে গেছে এই ধরনের কথা বলে বাতিল করা হচ্ছে অথবা দেরি করানো হচ্ছে, বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ের কথা বলেও দেরি করানো হচ্ছে। এই ধরনের নানান অভিজ্ঞতা আছে। সুতরাং এক্ষেত্রে কী ধরনের প্রতিকার হতে পারে সেই বিষয়টি নিয়েও আমরা আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। সবগুলো দেখে শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের সদস্য অ্যাটর্নি মঈন চৌধুরী। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের ব্যস্ততা উপেক্ষা করে আমাদের ডাকে এই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা কথা বলবো, সেটার আলোচনার জন্য আপনি নিশ্চয়ই প্রস্তুতিও হয়ে গেছেন। তো সে কারণে প্রথমেই আপনি শুনেছেন আমি যে বিষয়গুলোর কথা বলেছি, যে কি বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। যে আবেদনের 2-3 মাসের মধ্যে দেয়া হচ্ছে নাগরিকত্ব, পরীক্ষার প্রস্তুতি এখনই নিতে হবে এবং তার ব্যাখ্যাটাও আগে বলেছি। আগে বেশি দিন সময় লাগতো, এখন কম লাগছে। তো এই বিষয়টি সম্পর্কে আপনি যদি বিস্তারিত কথা বলেন, কারণ এই বিষয়গুলো নিয়েই আপনারা কাজ করছেন, তাহলে যারা এখনও বসে আছে আজ করি কাল করি করে পড়া যায় না, যে কোনো মুহূর্তে আবার ডেডলক বা ব্যাকলগ হয়ে যেতে পারে, সুতরাং আবার দেরি হতে পারে, যাতে সেই ধরনের পরিস্থিতির সৃষ্টি না হয় সে কারণে আপনি একটু বললে আপনার মুখ দিয়ে আলোচনা করলে বিষয়টি আরও গুরুত্ব পাবে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই। আমি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করতে চাই। আপনি প্রথমেই যে বলেছেন আমি অ্যাক্সিডেন্ট কেস, মেডিকেল ম্যালপ্র্যাকটিস, আমরা এইসব কেসে মিলিয়ন সার্কুলার ক্ষতিপূরণ আদায় করে দিচ্ছি ক্লায়েন্টদেরকে। এবং রিসেন্টলি অনেকেই হয়তো আমার ফেসবুক পেজে দেখে থাকবেন, অ্যাটর্নি মঈন চৌধুরী ইউএসএ পেজে সম্প্রতি আমার ক্লায়েন্ট $4.5 মিলিয়ন ক্ষতিপূরণ পেয়েছে দুর্ঘটনা মামলায়। অনেকেই প্রশ্ন করতেছে আমার কাছে, রাস্তাঘাটে দেখা হলেও বলে যে মঈন ভাই, যাদের ইমিগ্রেশন সমস্যা তারা কি দুর্ঘটনা মামলায় ক্ষতিপূরণ পাবে কিনা? ইয়েস, তার যদি কেউ ইমিগ্রেশন সমস্যাও থাকে এমনকি কেউ যদি ডিপোর্টেশন হয়ে থাকে, তারা কোনো কারণে অ্যাক্সিডেন্ট কেসের মামলা করা থেকে বঞ্চিত হবে না। এই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। তারা এটা সম্পূর্ণ ডিফারেন্ট ইস্যু। অনেকে প্রশ্ন করে মঈন ভাই আমার অ্যাসাইলাম কেস পেন্ডিং, এজন্য আমি অ্যাক্সিডেন্ট কেসে হয়তো ক্লেম করতে পারবো কি না।
আপনি অবশ্যই পারবেন। এটার সাথে অ্যাক্সিডেন্ট কেসের সাথে ইমিগ্রেশনের কোনো সম্পর্ক নয়। আমরা এমনও করেছি যাদের ডিপোর্টেশন ছিল তাদেরকে আমরা কেস উইন করেছি অ্যাক্সিডেন্ট মামলায়। সো এটা ডিফারেন্ট ইস্যু। এখন আপনার সাথে শুরু করতেছে আপনার প্রশ্ন দিয়ে। আমার প্রশ্ন শুরু করার আগে আমাদের ফেসবুকে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, কারণ এই প্রশ্নটি হয়তো কিছুক্ষণ পরে থাকবে না, কারণ আমি সবাই জানি যে গত 18 তারিখে, গত মাসের 18 তারিখে প্রেসিডেন্ট বাইডেন একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করেছেন। তাতে করে এবং এই বিষয়টি নিয়ে আমরা গত 18 তারিখ থেকে বেশ কয়েকটা অনুষ্ঠান করেছি, এবং তারও আগে 1 এপ্রিল তারিখে আমি প্রথম এটি নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদন থেকে জানতে পেরে বা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আমরা এই অনুষ্ঠানটি প্রচার করেছিলাম যে প্রেসিডেন্ট বাইডেন একটি এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর করতে যাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে যে যারা 10 বছর এবং বেশ কয়েকগুলো শর্ত আছে, সেই শর্তের ভিত্তিতে সহজেই গ্রিন কার্ড পাবে, নাগরিকত্ব পাবে। তো সেই রকম বিষয়ে একটি প্রশ্ন আসছে নাদির হোসেন, তিনি বলছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আমি আমেরিকায় আসছি টেক্সাস বর্ডার হয়ে 29/7/2015 সালে। আমার 9 বছর শেষ হয়ে এখন 10 বছর চলছে, কিন্তু 10 বছর এখনও পূর্ণ হয় নাই। আমার অ্যাসাইলাম ডিনাই হয়েছে, এটা বোধহয় কেস বিআইএতে পেন্ডিং আছে। আমি কি নতুন আইনে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারবো কি না, একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এইরকম অনেক প্রশ্ন আমরা পাই। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে এক্সিকিউটিভ অর্ডার স্বাক্ষর হয়েছে, এটা হচ্ছে জুনের 18 তারিখে। এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে আপনারা 3টা এলিমেন্টস মিট করতে হবে। 1 নাম্বার হচ্ছে 10 ইয়ার্স, 2024 সালের জুন 17 আগে আপনাকে আমেরিকায় 10 ইয়ার্স থাকতে হবে। ওইটা হিসাব করলে হয় 2014 সালে আপনি সামওয়্যার জুনের দিকে আসতে হবে। এরপরে আসলে আপনার কিন্তু 10 বছর হলো না। তারপরে প্রথমে 3টা এলিমেন্টস, একটা হচ্ছে 10 ইয়ার্স, তারপরে আপনার ডেটটা মনে রাখতে হবে 2024 সালের জুন 17 ভিতরে আপনাকে থাকতে হবে, এখানে কন্টিনিউয়াস থাকতে হবে। এটা একটা এলিমেন্টস। কন্টিনিউয়াস মানে আপনার কোনো গ্যাপ ছাড়া, যদি কোথাও চলে গিয়ে থাকেন আবার আসছেন, তখন ওই রকমভাবে আবার 10 বছর শুরু হবে। আপনার গ্যাপ দেওয়া যাবে না, 10 বছর, পুরোপুরি 10 বছর। আরেকটা এলিমেন্টস হচ্ছে আপনাকে দেখতে হবে এখানে আপনি ইউএস সিটিজেন বিয়ে করেছেন কিনা। আমি টিভিএনে ছিলাম গত 2 সপ্তাহ আগে, হয়তো বা মনে পড়ে, ছিলাম হাবিব রহমানের সাথে, ছিলাম জনপ্রিয় উপস্থাপক, ওনার সাথে ছিলাম। এই বিষয়টা আমি সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছি। আবার সিটিজেনের সাথে আবদ্ধ হতে হবে। অনেকে আমাকে প্রশ্ন করে, মঈন ভাই আমরা যদি এখন বিয়ে করি তাহলে কি হবে? আপনি ট্রেন মিস করেছেন, কারণ ট্রেন ছেড়ে গেছে। এটা হচ্ছে জুনের 17 তারিখে আগে বিয়ে করে থাকলে হয়তো এখন আর এটা আপনি এই ক্যাটাগরিতে পড়বেন। ভবিষ্যতে হয়তো বা আবার নতুন করে প্রক্লেমেশন আসবে, তখন আপনি হয়তো এটাতে আওতায় পড়তে পারেন। এই যে কলারের যে প্রশ্নটা ছিল যে উনি 9 বছর হয়েছে, ওনার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে উনি ডিপোর্টেশন ওনার অলরেডি হয়ে গেছে, বিআইএতে অ্যাপিল আছে। আপনি তখন এই জিনিসটা বিবেচনা করতে হবে, বিআইএ অ্যাপিল যদি আপনার রিমান্ডে না আসে তাহলে কিন্তু আপনার কেস রিওপেন হচ্ছে না। রিওপেন না হলে আপনার এইখানে ইউএসসিআইএস এর কোনো জুরিসডিকশন নাই। আপনার তো প্রথমটা আপনি মিস করেছেন, 10 বছর আপনার হয় নাই, এটা আওতায় আপনি পড়বেন না প্রথমত। যদিও 10 বছর আগে এসে থাকতেন, যারা আপনারা প্রশ্নটা শুনছেন, যদিও 10 বছর আগে কেউ এসে থাকেন, আপনার কেসে কোর্টে থেকে থাকে, আপনাকে কোর্টের মাধ্যমে রিওপেন করার পরেই এটার দ্বারা আইনের আওতায় আপনি পড়বেন। এছাড়া আপনার কোর্টের মাধ্যমে যেতে হবে। অনেক ধন্যবাদ জনাব নাদির হোসেন। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং খুশি হয়েছেন। তো আমরা যে বিষয়টি নিয়ে এখন কথা বলছিলাম সেটি নিয়ে আমরা একটু কথা বলে নিই। জি, সিটিজেনশিপ যে বিষয়টি আপনি একটু আগে কথা বলছিলাম রানা ভাই, আমি হচ্ছে সিটিজেনশিপে এখন আপনারা জানেন 2024 ইলেকশন ইয়ার এবং নভেম্বর ইলেকশন হতে যাচ্ছে। এই সুবাদে হোক এবং এটা ছাড়াও অনেক ব্যাকলগ কমে গেছে এখন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যাদেরটা 2 মাস আগে সিটিজেনশিপ অ্যাপ্লাই করেছিল আমাদের মাধ্যমে, তারা 2 মাসের ভিতরে সিটিজেনশিপ ইন্টারভিউ হচ্ছে এবং উইদিন 2 উইকস তারা শপথ গ্রহণ
গ্রহণ করতে যাচ্ছে। আচ্ছা। সো ভেরি গুড নিউজ হচ্ছে, আপনি একটু আগে বলেছেন প্যান্ডামিকের সামনে এটা নিয়ে অনেক অভিযোগ 2-3 ছিল, বছর, হ্যাঁ, লেগেছে। 17 মাস, 18 মাস, 20 মাস, 24 মাস, 29 মাস হয়ে আমরা ফ্রাস্ট্রেটেড ছিলাম। কিন্তু এখন আপনারা এই সুযোগটা হাতছাড়া করবেন। রানা ভাই খুব সুন্দর করে বলে গিয়েছেন যে এখন সুযোগটা হাতছাড়া করবেন না, কারণ ইমিগ্রেশনে অনেক সময় অনেক জায়গায় ব্যাকলগ থাকতে পারে। যদি আপনার রেসিডেন্স রিকোয়ারমেন্টটা ফুলফিল করেন, দ্যাট মিনস আপনি যদি গত 5 বছর অথবা 3 বছরের মধ্যে অর্ধেক সময় আমেরিকা থেকে থাকেন এবং 6 মাসের বেশি অনিবার্য কারণবশত 6 মাসের বেশি দেশের বাইরে না থেকে থাকেন গত 5 বছরে, আপনি কিন্তু এইখানে সিটিজেনশিপের কোয়ালিফাই করেন অ্যাপ্লাই করার জন্য। এজন্য আপনার প্রস্তুতি নেওয়া খুবই ইম্পর্টেন্ট। যারা ইয়াং আছেন তারা তো অবশ্যই, বাংলাদেশের লোকজন সবসময় বলি ইংলিশে লিখতে পড়তে খুব ভালো জানে, কিন্তু বলতে গেলে বুঝতে একটু সমস্যা, এটা চর্চা করেন। আর TVN 24-এর পাশাপাশি আপনার ইংলিশ নিউজটা একটু দেখার চেষ্টা করবেন, তাতে আপনার শোনার ক্যাপাসিটি একটু বাড়বে এবং বোঝার ক্যাপাসিটিটা বাড়বে এবং আপনি উত্তর দিতে পারবেন। যারা কাজ করেন এখানে তাদের জন্য ইজি, যারা কোনো কাজ করে না ঘরে বসে থাকেন অথবা কাজ করার সুযোগ হয় নাই, তারা চাইবেন ঘরে যারা ছোট বাচ্চারা আছে স্কুল কলেজে স্কুলে যায় তাদের সাথে আপনি চর্চা করার চেষ্টা করবেন। এতে কিন্তু আপনার ফ্লুয়েন্সিটা আসবে এবং আপনি কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমাদের দেশের বাচ্চারা কিন্তু ইংলিশ যখন কথা বলে এদেশের প্রনাউন্সিয়েশনের কথা বলে, ওদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের মতো মানে আমেরিকানরা কীভাবে কথা বলে আমরা, বা কোর্ট প্রসেসে কী কথা বলে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রস্তুতি নেন। এবং এই বছরে যেহেতু নির্বাচনের বছর এবং প্রশ্ন যে খুব একটা কঠিন এরকম না, আমরা চাই যে সিটিজেন হওয়া যাক অনেকে। হ্যাঁ, সেটাই আর কি। তো সুতরাং যেহেতু এটা নির্বাচনের বছর, আমরা ধরে নিতে পারি যে ইমিগ্রেশন সংক্রান্ত সব কিছুই একটু সহজ হবে। এর মধ্যে যে নাগরিকত্ব পরীক্ষাটা, এটা তো অন্তত নিউ ইয়র্কের মতো স্টেটে যেখানে প্রচুর লোকজন আছে, প্রচুর আবেদন আছে, সেখানে যদি আপনার 2 মাস বা 3 মাসের মধ্যেই যদি আবেদনের পরে পরীক্ষা হয়ে যায় এবং নাগরিকত্ব লাভ করা যায়, তাহলে যে সমস্ত স্টেটগুলোতে মানুষজন কম আছে সেখানে তো আরও তাড়াতাড়ি হচ্ছে। সুতরাং দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব আমরা চাইবো আমাদের টেলিভিশনের মাধ্যমে আমাদের কমিউনিটির মানুষকে, বিশেষ করে কমিউনিটির মানুষকে আমরা নিশ্চয়ই আবেদন করতে পারি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনারা যারা এই যোগ্যতা অর্জন করেছেন, যেটি বললো 5 বছর 3 বছর এটা কন্টিনিউয়াসলি যেখানে থেকেছেন, তারা যত তাড়াতাড়ি সম্ভব এই আবেদনটা করে ফেলুন এবং নাগরিকত্ব লাভ করে এই আমেরিকার সুন্দর দেশের এই সুন্দর পরিবেশে নিজেকে আরও বিকশিত করুন, সেই প্রত্যাশা আমাদের থাকবে। সুপ্রিয় দর্শক, আমরা জেনিভ হাসান একটি প্রশ্ন রেখেছেন, এটির উত্তর প্রশ্নটি আমি বলে রাখি, তারপরে বিরতিতে যেতে চাইব। স্পাউজের জন্য I-130-র মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রিভিয়াস ডিভোর্স কি কোনো প্রভাব ফেলে? ডিভোর্সের পর 1 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে কি? এই প্রশ্নটি আপনার কাছে থাকবে, তবে আমরা একটু বিরতির পরে সেই প্রশ্নটি নেব। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN অ্যানালিসিসে। আজকের অতিথি জনাব মঈন চৌধুরী, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি এবং US সুপ্রিম কোর্ট বারের সদস্য, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা বিরতির আগে জেনিভ হাসানের একটি প্রশ্ন রেখেছিলাম, প্রশ্নটি কি আমি আবার বলবো না? প্রশ্নটি বলছি, উনি বলছেন স্পাউজের জন্য I-130-র মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রিভিয়াস ডিভোর্স কি কোনো প্রভাব ফেলে? ডিভোর্সের পর 1 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন আছে কি? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমেরিকা, বাংলাদেশ সব জায়গার জন্য একই ক্ষেত্রে প্রযোজ্য। যদি কেউ আমেরিকাতে বা অন্য কোনো দেশে বিবাহিত প্রথম বিবাহ থাকে এবং দ্বিতীয় বিবাহ করতে আবদ্ধ হয়, প্রথম বিবাহের অবশ্যই ডিভোর্স লাগবে। ডিভোর্সটা সরকারি
যেই দেশের যেই নিয়ম ওই নিয়ম অনুযায়ী হতে হবে। আপনি যদি অনেকে ইচ্ছা করে কি এফিডেভিট ডিভোর্স দিয়ে দেয়, আমি স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক প্রদান করা হইলেও অনেক কিছু লেখা থাকে, বনিবনা হয় না, এগুলো এখন আর চলে না। এটা কোর্টের মাধ্যমে হতে হবে, অথবা বাংলাদেশের যে সরকারি আইন সিদ্ধভাবে কাজী অফিস বলেন অথবা সিটি কর্পোরেশন নোটিশের মাধ্যমে 3 মাসের নোটিশ যাবে, তারপরে এটা হয় কোর্টের মাধ্যমে হতে পারে একটা ডিভোর্সের প্রক্রিয়া, অথবা নোটিশের মাধ্যমে 3টা নোটিশ যাবে এবং স্থানীয় প্রশাসন জানবে, দেন ডিভোর্স সার্টিফিকেট কাজী অফিসের মাধ্যমে হবে। অনেকে করে কি যেন তাদেরকে ডিভোর্স দিয়ে দেয়, পরবর্তী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন দেখা গেল ইমিগ্রেশন যদি ডিভোর্সটা এটা যদি গ্রাহ্য না করে, আমলে না নেয়, বলে ডিভোর্সটা হয় নাই, তখন কিন্তু প্রথম বিয়েটা কিন্তু আপনার বাতিল হয়, সেকেন্ড বিয়েটা বাতিল হয়ে যাবে, যেহেতু প্রথম ডিভোর্সটা আপনার প্রপারলি হয় নাই। এই ক্ষেত্রে পিটিশনার এবং অ্যাপ্লিকান্ট খুব বিপদের মধ্যে পড়েন, আবার তো নতুন করে বিয়ে করা সম্ভব না এবং ডিভোর্সও দেওয়া সম্ভব না। সো যেই কারণে ভেরি কেয়ারফুল, আপনারা যেই দেশেই ডিভোর্স করেন না কেন, আইন সিদ্ধ হবে। আমেরিকায় করলে কোর্টের মাধ্যমে হবে, আর বাংলাদেশ বা অন্য কোনো দেশে করলে ওই দেশের যেই সিস্টেমে চলে ওই অনুযায়ী যেমন সরকারিভাবে ডিভোর্সটা করবেন, যেন পরবর্তী সমস্যা না হয়। এবং অপেক্ষা করা যায়, আপনি বললেন একবার ডিভোর্স হলে পরের বার বিয়ে করতে আপনি কোনো অপেক্ষা করার প্রয়োজন নাই। আপনি একই ডিভোর্স হওয়ার পরে নেক্সট ডেতে আপনি বিবাহ আবদ্ধ হতে পারবেন। কিন্তু আপনারা মনে রাখতে হবে, ডিভোর্স নোটিশ ফাইল করা কিন্তু ডিভোর্স না। অনেকের ডিভোর্স কোর্টে 7 বছরও চলে। সো যেই ক্ষেত্রে আপনারা যখন আমেরিকার মতো জায়গায় অনেক ডিভোর্স 5 বছর 7 বছর চলে, যদি কন্টেস্টেড হয়, আবার 6 মাসে 1 বছরে হয়। সে নোটিশ পাওয়া মানে ডিভোর্স ফাইনাল হলো না। নোটিশ পাওয়ার পরে কোর্টের যখন জাজমেন্ট হবে, ডিভোর্স জাজমেন্ট অফ ডিভোর্স, আমেরিকায় ডিভোর্স সার্টিফিকেট হয় না, এটাকে বলে জাজমেন্ট অফ ডিভোর্স, কোর্ট থেকে হবে। ওইটা যখন জাজে সাইন করার ডেট পাবে, ওই ডেটটা হবে ডিভোর্স ডেট। এটা কিন্তু অনেকে কনফিউজড হয় এবং বারবার প্রশ্ন আসে এবং ভুল করে ইমিগ্রেশন থেকে ফেরত চলে আসে। তো ভেরি কেয়ারফুল, জাজমেন্ট অফ ডিভোর্স ছাড়া কিন্তু আপনার ডিভোর্সটা ফাইনাল হলো না। অনেক ধন্যবাদ জেনিভ হাসান, আপনার প্রশ্নের জন্য আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যেতে চাই, কারণ অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছেন আমাদের সুপ্রিয় দর্শকেরা। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মিশিগান থেকে বলছিলাম। জি, আমার কোশ্চেন আছে, আমার আম্মু আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন, আনম্যারিড ভাইয়ের জন্য 2015-এ। এখন আমার আম্মু সিটিজেন হয়ে গেছেন 2022-তে, আর আমার ভাইও বিয়ে করে ফেলছেন লাস্ট ইয়ার। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি কিভাবে ওনার ক্যাটাগরিটা চেঞ্জ করব, আর চেঞ্জ যদি করি এই টাইমটা কাউন্ট হবে কিনা, আর প্রায়োরিটি ডেটটা কি সেম থাকবে নাকি নতুন প্রায়োরিটি ডেট আসবে? আর একটা কোয়েশ্চেন হচ্ছে ওনার অ্যাটর্নির কাছে, যে ওনার সাথে কি ভার্চুয়ালি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে কিনা, কারণ আমি তো মিশিগান থেকে, আমার তো পসিবল না। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। শেষের প্রশ্ন আগে উত্তর দিচ্ছি। আমার সাথে এবং এখন প্যান্ডামিকের পরে আমরা সবাই ভার্চুয়াল কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। অন্য কোনো যে কোনো স্টেট, এমনকি বাংলাদেশ বা সৌদি আরব বা মিশিগান, যে কোনো জায়গা থেকে আমরা কথা বলতে পারি। জেলে একটা পেমেন্ট নিয়ে আমরা সচরাচর ইমিগ্রেশন বিষয়ে আমাকে অনেকের প্রশ্ন করেন, ভাই আপনারা অ্যাডে বলেন ফ্রি কনসালটেশন, কিন্তু ফোন অফিসে ফোন করলে টাকার কথা বলেন। একটা ওপেনলি বলতেছি, আমরা এখন অ্যাক্সিডেন্ট কেস আমরা ফ্রি কথা বলি, যে কোনো স্টেটে যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট কেস, পার্সোনাল ইনজুরি ফ্রি কথা বলি, নো কস্ট অ্যাট অল। কিন্তু ইমিগ্রেশন বিষয়ে সবাই অ্যাটর্নির একটা ফি চার্জ করে, আপনাদেরও উচিত হবে একটা ফি পে করে সঠিক পরামর্শ নেবেন, কারণ ফ্রির সস্তার 3 অবস্থা বাংলা শুনে এসেছি। তো আপনারা এইভাবে চেষ্টা না করে, যেহেতু আপনাদের বিষয়গুলো খুবই জটিল, তো সহজ উত্তর না পেয়ে বিস্তারিত বিশ্লেষণ করে উত্তর নেন। এবং আমরা এখন জেলে পেমেন্ট সবাই নিশ্চয়ই নেই, জেলে পেমেন্ট মানে আপনি ভার্চুয়ালি কথা বলা যায়। আপনার যে প্রশ্নটা ছিল, আপনার ভাই এখন আপনার মা সিটিজেন হয়ে গেছে, সিটিজেন হলে এটা আপডেট করবেন, এবং ভাই বিয়ে করেছে এটা আপডেট করবেন। আপডেট করতে গেলে আপনার চিঠির মাধ্যমে আপডেট করতে হয়, বিয়ে করলে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে আপডেট করবেন, তখন অটোমেটিকলি আপনার একটা ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। মা বাবার যে সিটিজেন সন্তানের ক্যাটাগরিতে F3 ক্যাটাগরিতে চলে যাবে, প্রেফারেন্স ক্যাটাগরি চলে যাবে, তখন এই ডেটটা অটোমেটিক পিছনে চলে যাবে। যেহেতু এখনও ভিসা অ্যাভেলেবল হয় না এই ক্যাটাগরি, আপনাকে অপেক্ষা করতে হবে। তখন ওইটা যে সময়ে আসে, এখন মনে হয় 2010 চলে, সো আপনাকে এরকম সময়টা অপেক্ষা করতে হবে, সমস্যার কোনো কারণ নাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। ফেসবুকে মিজানুর রহমান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রশ্নটি একটু পড়তে চাই।
দুঃখিত। আমি গ্রিন কার্ড হোল্ডার 2022-এর এপ্রিলে আমার ওয়াইফ এবং ছেলের বয়স সম্ভবত 2 বছর ব্র্যাকেটে লিখেছেন, এবং ছেলের জন্যে অ্যাপ্লাই করেছি, এখনও অ্যাপ্রুভ করেনি, কিন্তু আমি 3 মাস পরে সিটিজেনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তার প্রশ্ন, তিনি বলছেন যে সিটিজেন হয়ে অ্যাপ্লাই করলে ছেলের জন্য কোনো প্রবলেম হবে কি না? ধন্যবাদ। আপনি যদি সিটিজেন হয়ে অ্যাপ্লাই করেন, ছেলের জন্য আপনাকে আলাদাভাবে আরেকটা অ্যাপ্লিকেশন ফাইল করতে হবে। এটা অনেকেই জানা নাই। হয়তো আমি যখন প্রশ্নটা উত্তর দিচ্ছি অনেকের কাছে মনে হবে খুব হাস্যকর, যারা জানেন, কিন্তু 50% অধিকের লোক এটা জানে না, এজন্য তারাই ভুলের শিকার হন। সো আমি সবার জন্য বলছি, যদি গ্রিন কার্ড থাকা অবস্থায় যারা অ্যাপ্লিকেশন করেছেন, একই অ্যাপ্লিকেশনে মা এবং সন্তানরা একসাথে আসে, মানে আপনার স্পাউস এবং সন্তানরা আসবে আন্ডার এইজ যারা। কিন্তু যখন আপনি সিটিজেন হয়ে যাবেন, তখন আপনার স্পাউসটা আলাদা হয়ে যায় এবং সন্তানের জন্য আলাদা অ্যাপ্লিকেশন করতে হবে। সো উচিত হবে সিটিজেন হওয়ার পরে আপনি আপডেট করা এবং সন্তানের জন্য আলাদা অ্যাপ্লাই করা। অনেক ধন্যবাদ মিজানুর রহমান আপনার প্রশ্নের জন্য। ঝুমা বড়ুয়া তিনিও একটা প্রশ্ন লিখেছেন, একটু মানবিক প্রশ্নই শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলছেন যে আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি, আমি 2014 সালের 18 ডিসেম্বর ভিজিট ভিসায় ডালাস এয়ারপোর্ট ওয়াশিংটন ডিসিতে আসি। 15 সালের জুনে অ্যাসাইলাম অ্যাপ্লাই করি। বর্তমানে আমার স্বামী খুব অসুস্থ, স্ট্রোক পেশেন্ট, কিন্তু আমি 17 জুনে 10 বছরে পড়িনি, মাত্র 6 মাস কম। আমাদের কোনো ইন্টারভিউ হয়নি এখনও। আমাদের কি করলে গ্রিন কার্ডটা দ্রুত হবে, কষ্ট করে যদি একটু জানান। ধন্যবাদ। আপনার কথাগুলো আসলে আমরা দুঃখিত শুনে, আপনার স্বামী অসুস্থ, কিন্তু এই ক্ষেত্রে আপনি যেই রেফারেন্স দিয়েছেন, বর্তমান যে এক্সিউআর আপনি পড়বেন কিনা, আপনি বুঝতেছেন যে আপনারা কোনো ইউএস সিটিজেনের সাথে বিবাহ বন্ধে আবদ্ধ হন নাই, সেটা আপনার প্রথমে এইটা ক্যাটাগরিতে আপনার বাদ পড়ে গেছেন। আপনার ক্ষেত্রে আর কোনো অপশন নাই, আপনি অ্যাসাইলামটা কন্টিনিউ করা উচিত বলে আমি মনে করি। এই ক্ষেত্রে আবার যতটুকু সামর্থ্য আছে, যে ডকুমেন্টগুলো বাংলাদেশ থেকে প্রয়োজন আনতে হয়, ইন্টারভিউ যখন হবে তখন আপনি এটা প্রমাণ করার চেষ্টা করবেন। যদি আপনি প্রমাণ করতে পারেন আর যে আপনার অ্যাসাইলাম ভ্যালিড গ্রাউন্ডস আছে, তখন আপনাকে তারা অ্যাসাইলাম গ্রান্ট করবে। ইউএসসিআইএস সার্ভিস সেন্টার থেকে গ্রান্ট হওয়ার সুযোগ থাকে যদি আপনার সব ডকুমেন্ট প্রপারলি প্রেজেন্ট করতে পারেন। একদম অবশ্যই অ্যাটর্নির সাথে থাকা উচিত ইন্টারভিউতে। অনেক ধন্যবাদ ঝর্ণা বড়ুয়া, আশা করি আপনার উত্তর পেয়েছেন। আব্দুল মালেক তিনি একটি প্রশ্ন করেছেন, তার প্রশ্নটিও একটু গুরুত্বপূর্ণই। তিনি বলছেন যে আমার ওয়াইফ প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, ওর ডিএসই 260 ফর্ম ফিল আপ করে সাবমিট করা হয়ে গিয়েছে, কোনো কারণে আমার ডকুমেন্ট সাবমিট করতে পারি নাই। এখন আমি কি 6 মাস কি 1 বছর পর সাবমিট করতে পারবো? কোন ডকুমেন্টটা বুঝি নাই। আমার ওয়াইফ প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট, ওর ডিএসআই মানে ওয়াইফের ডিএসআই 260 ফর্ম ফিল আপ করে, 260 ফর্মটা ফিল আপ করে সাবমিট করা হয়ে গিয়েছে, কোনো কারণে বা যে কোনো কারণে আমার মানে ওর হাজব্যান্ড আর কি, যিনি ডকুমেন্ট সাবমিট করতে পারি নাই। এখন আমি কি 6 মাস বা 1 বছর পর সাবমিট করতে পারবো? ধন্যবাদ। আপনার যখন সাবমিট করা হয়েছে, একটা সাবমিট করা না হলে ফাইল কিন্তু কমপ্লিট হয় না। কমপ্লিট না হলে আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে না। সো আপনি বেটার অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার ডকুমেন্টগুলো সাবমিট করুন এবং আপলোড করুন ডকুমেন্টগুলো, এটাই হচ্ছে নিয়ম। অনেক ধন্যবাদ আব্দুল মালেক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আয়েশা আক্তার তিনি টেলিফোন নম্বর চেয়েছেন। আসলে টেলিফোন নাম্বার আমরা এভাবে লাইভ অনুষ্ঠানে দেইনি। আপনি যদি আমাদের টিবিএনের বক্স নিয়ে থাকেন, কেবল নিয়ে থাকেন, তাহলে অবশ্যই সেখানে আমাদের অতিথিদের বিজ্ঞাপন যায়, সেখানে টেলিফোন নম্বর এবং অন্যান্য সব ধরনের যোগাযোগের ঠিকানা থাকে, সেখান থেকে দেখে নিতে পারেন। কারণ আমরা যেহেতু কমিউনিটির জন্য কাজ করছি, নিশ্চয়ই কমিউনিটির সদস্য হিসেবে আপনাদেরও আমাদের পাশে থাকা উচিত, এবং সেটি হচ্ছে আমাদের বক্স যদি আপনারা নেন, সেক্ষেত্রে বা আপনারা সবসময় আমাদের সাথে থাকলেনও আপনাদের পরামর্শ পেতেও সুবিধা হচ্ছে, সব কিছু পেতেও সুবিধা হচ্ছে, পাশাপাশি আপনারা যে আমাদের সাথে আছেন তাতে করে আমরাও আপনাদেরকে আরও বেশি সেবা দিতে পারবো। আয়েশা আক্তার, আপনার এই যাওয়ার জন্যে অনেক ধন্যবাদ। তো অ্যাটর্নি মঈন চৌধুরী, আমাদের টেলিফোনে আরও দর্শক আছে, আমরা নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো দর্শক, কে আছেন টেলিফোনে? জি, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি, পেনসিলভেনিয়া থেকে। জি, আমার একটা কোশ্চেন আছে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবো আমি এই বাইডেনের ওইটা বাইডেন যেটা দিতে এক্সিকিউটিভ অর্ডার? হ্যাঁ, আমার একটা কোশ্চেন আছে, কবে থেকে অ্যাপ্লাই করতে। আচ্ছা, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি বারবার। ধন্যবাদ। আপনি যদি কোয়ালিফাই করেন সবগুলা ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করে আপনি আগে অ্যাটর্নির সাথে কথা বলবেন, এসে আগে দেখেন আপনি কোয়ালিফাই করে এখন আপনি প্রস্তুত নিতে পারেন, এই মাসেই করতে পারবেন অ্যাপ্লাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনার আবেদন করতে কোনো সমস্যা নেই। একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে আলাপ করে আপনি আবেদন করতে পারেন। আবেদনের প্রক্রিয়া কখন শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে সেটি তারা ভালো বলতে পারবেন। তো আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুইন্স থেকে বলছি, আমার নাম নাইলা। জি, আমার মঈন ভাইয়ের কাছে একটা কোশ্চেন, যে কারো জন্য থাকে, সে যদি ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যায়, সেই ক্ষেত্রে তার জন্য আপনার সব কথা আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু প্রশ্নটি আবার বলুন। কারো জন্য যদি অ্যাপ্লাই করা থাকে, জি, আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করে রেখেছি, এখন সে ট্যুরিস্ট ভিসায় এসে যদি স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে থেকে যায়, তখন কি তার অ্যাপ্লিকেশন যে করেছি সেটার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে কিনা? আপনি সিটিজেন তো নিশ্চয়ই? আমি সিটিজেন। জি, অনেক ধন্যবাদ নাইলা আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ মিস নাইলা। আসলে এই প্রশ্নগুলা অনেক সময় আমরা টেলিভিশনে অনেক প্রশ্নের সঠিক উত্তরটা দিতে কষ্ট হয়, কারণ অনেক কিছু এখানে প্রিভিলেজ কমিউনিকেশন আছে। আমি একটু আপনাদেরকে হাইপোথেটিক্যালি বলছি, অনেকে আসে আমেরিকাতে ট্যুরিস্ট ভিসায় আসে, আসার পরে দেখা গেল সে থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করছে। এখন তার হয়তো 10 বছর আগে কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং বর্তমানে আছে। এখন ডিপেন্ড করে তার যদি ভিসা নাম্বার অ্যাভেলেবল, অনেকে কিন্তু মিসগাইডেড হয়। অনেকে আমাকে দেশ থেকে প্রশ্ন করে যে আমি চলে আসলে আমার যে 10 বছর আগের কেসটা এখন কি এখানে আমি গ্রিন কার্ড পেয়ে যাবো কিনা। অনেকে মনে করে যার কেস হয়তো 2016 সালে তার কেস অ্যাপ্লাই করা হয়েছে, এখন সে যদি আসে সে ভাবতেছে, তাকে কেউ বলেছে তুমি এখন চলে যাও, গেলে পরে তোমার অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, উইচ ইজ নট ট্রু। আবারও বলছি, এটা সবসময় বলে থাকি, এইসব প্রতারণার শিকার আপনারা হবেন না। ভিসা নাম্বার যখন অ্যাভেলেবল না হয় এর আগে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন না। এখন যদি কারো ভাই বোন কারো জন্য অ্যাপ্লিকেশন করে থাকে 2007 সালে করে থাকলে অথবা 2008 সালে করে থাকলে, তারা যদি এখানে আসে, কোনোভাবে চলে আসে ট্যুরিস্ট ভিসায়, তারা এখানে অ্যাডজাস্ট করতে পারবে। এছাড়া এরপরে যদি করে থাকে অ্যাপ্লিকেশন, তারা কিন্তু এখন অ্যাডজাস্ট করার সুযোগখানে অবৈধভাবে থাকতে হবে এবং অবৈধভাবে। এই জন্য আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নি এট ল সাথে যারা এই বিষয়গুলো আমরা জানি তাদের সাথে সরাসরি গিয়ে কথা বলেন, কারণ অফিসের কনসালটেশন একরকম এবং পাবলিক ইনফরমেশনগুলো অন্যরকম। আর আমি আবারও ডিসক্লেমার বলে রাখি, দিস ইজ অনলি ফর পাবলিক ইনফরমেশন। এখানে আমরা কোনো লিগ্যাল অ্যাডভাইস দিয়ে থাকি না, শুধু ইনফরমেশন দিয়ে যাচ্ছি, এটা আপনাদের কমিউনিটির সুবিধার জন্য। সো এই ক্ষেত্রে আরেকটা সতর্কীকরণ হচ্ছে, অনেকেই এটা আসার পরে কিছুই করে না, আচ্ছা তখন সে কিন্তু যদি সে অবৈধ এসে থাকে। আরেকটা প্রশ্ন হচ্ছে অনেকে বলে যে আমি বর্ডার ক্রস করে এসেছি, আমার জন্য অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে। যদি বর্ডার ক্রস করে এসে থাকেন, যদি I-94 না থাকে, সে কিন্তু এখানে অ্যাডজাস্ট করতে পারবে না। আবারও বলছি, যদি কারোর জন্য, যদি ফ্যামিলির জন্য কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে এবং সে যদি বর্ডার ক্রস করে আসে, অবৈধভাবে পথে আসে I-94 ছাড়া, সেইখানে ওই অ্যাপ্লিকেশন অ্যাডজাস্ট করতে পারবে না। সো আপনারা এইসব বিষয়গুলো সিদ্ধান্ত নেবেন, অ্যাটর্নির সাথে সরাসরি যে কথা বলবেন, হয়তো বেটার কোনো আইডিয়া পাবেন, যেটা টেলিফোনে আমরা যেটা এখানে বলা সম্ভব হচ্ছে না। অনেক ধন্যবাদ নাইলা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে জাকির বলছি। জি,
আমার ভাই 2007-এর কেস, ও ইন্টারভিউর জন্য 20 তারিখে, সরি জুন মাসের 24 তারিখে ইন্টারভিউ দিয়ে পাসপোর্ট তাকে রাখছে, এখনো তার পাসপোর্ট আর ফেরত দেয় নাই। আর কতদিন লাগতে পারে তার পাসপোর্ট ফেরত দিতে, এটাই আমি জানতে চাইছি। ধন্যবাদ, 2 সপ্তাহ লাগবে। ধন্যবাদ আপনার প্রশ্নটা, অনেকের প্রশ্ন। এই বিষয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছিলাম। এটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিংস। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিং বা প্রসেসিংয়ে যখন ফাইলটা রাখে, ইট কুড বি 2 weeks, 2 months, অনেকের 1 বছর যাচ্ছে। তখন আমরা যে অ্যাটর্নি হিসেবে যে কাজগুলো করি, আমরা যদি কোনো কেউ আসে এবং ভিন্ন স্টেট থেকে যদি কেউ যোগাযোগ করে, অনলাইনেও কাজগুলো আমরা করি এখন 50 স্টেটে, এখানে বসেই কাজগুলো করি, খুবই ইজিলি করা যায়। আমরা করি কি লিগেল নোটিশ দেই ইউএস এমবাসিকে, তখন তারা তত সময় চেষ্টা করে যে দেখার আসলে কি হচ্ছে না হচ্ছে, এগুলো আমরা চেষ্টা করে থাকি। তবে 100% সবসময় গ্যারান্টি হবে এরকম না, কারণ অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনিও জানেন না, আমিও জানি না, অ্যাডমিনিস্ট্রেশন প্রসেসে থাকতে হচ্ছে। তো জানা কোনো কষ্ট থাকলে উই ক্যান রিজলভ ইট, আমরা এটা খুব ইজিলি করতে পারি। এবং অনেক আসলে যে এটা কতদিন লাগবে এই প্রশ্নটা আসলে উত্তর দেওয়া সম্ভব না। এজন্য আমরা সবসময় বলি কি এইসব ক্ষেত্রে এখন অতীতে অনেকে নিজেরা ফাইল করতে, এখন সবাই একজন অ্যাটর্নি এটলো সাথে থাকলে হয় কি বোঝা যায় যে সামবডি ইজ ওয়াচিং ফর ইউ, তারাও বুঝে যে একজন আইনের একজন লোক আপনার পাশে আছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ। আমাদের আজকের একটু আলোচনার বিষয়ের উপরে একটি প্রশ্ন এসছে, আমি প্রশ্নটি নিয়ে আবার টেলিফোনে যাব। যে তিনি বলছেন, আব্দুল মালিক, আমাদের F4 অ্যাপ্লাই করা ছিল 2008-এ, এখন আমার ছেলের 28 বছর হওয়ার কারণে ওর নাম কাটা পড়েছে। এখন আমার ছেলের জন্য কি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসে অ্যাপ্লাই করতে পারবো কি? ধন্যবাদ। অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস হচ্ছে আমেরিকায় যদি কেউ থাকে, আমেরিকায় না থাকলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসটা এই শব্দটা এখানে আসবে না। যদি দেশের বাইরে থাকে তখন তাকে ভিসা নিয়েই আসতে পারে। যদি দেশের আমেরিকার ভিতরে থাকে কেউ, দেন ইজ কল অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস। বাইডেন যে এক্সিকিউটিভ অর্ডার দিচ্ছে, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের একটা সম্পর্কিত মাত্র। এবং এই ক্ষেত্রে আপনার যে এইজ আউট হয়ে গেছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক কেস আমরা করি এইজ আউট বিষয়ে। এই ক্ষেত্রে আমরা সিএসপি এর রুল নিয়ে কয়েক বছর যাবত আমরা কথা বলে যাচ্ছি, কিন্তু এর ইমপ্লিকেশনটা অনেকে এই জন্য জানে না। অ্যাটর্নির সাথে কথা বলে মনে করে সে নিজেই জানবে, আসলে এটা একটু জটিল প্রক্রিয়া। সো আপনাদের উচিত হবে একজন অ্যাটর্নির সাথে কথা বলা, যে বিষয়টা আমরা জানি তাদের সাথে কথা বলে একটা নোটিশ পাঠানো বা দেখা, তার পক্ষে তার ছেলের পক্ষে কোনোমতেই সম্ভব নয় দেখা, আসলে দেখা যে তারা যে বাদ দিয়েছে সঠিকভাবে বাদ দিয়েছে না বেঠিকভাবে বাদ দিয়েছে, এটা তার দেখা উচিত, মনে সেটা দেখতে পারে। অনেক ধন্যবাদ আব্দুল মালিক আপনার প্রশ্নের জন্য। আমরা টেলিফোনে যেতে চাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় এবং আপনার প্রশ্নটি করুন। জি হ্যালো। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম হান্নান। জি, আমার ছেলের জন্য আজকে মানে ছেলের ওয়াইফের জন্য অ্যাপ্লিকেশন করতে দাও, প্রায় 11 মাস চলতেছে, এখনো অ্যাপ্রুভাল লেটারটা পাই নাই। আপনি সিটিজেন? আমার ছেলে সিটিজেন। আচ্ছা, তো বিয়ে করার পরে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করছে, আজকে 12 মাস চলতেছে। আমার ছেলে সিটিজেন, তার বোর জন্য অ্যাপ্লাই করছে। আচ্ছা আচ্ছা, ওকে, 11 মাস হচ্ছে। ধন্যবাদ। 12 মাস চলতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। ধন্যবাদ। এখন এই জিনিসটা হচ্ছে কি, তারা আপনি যদি ইউএসসিআইএস ওয়েবসাইটে যান, আপনার কেস নাম্বারতে দেখাবে অ্যাক্টিভলি রিভিউড, একটা সময় পরে বলবে যে এটা গোয়িং বিয়ন্ড আউট অফ মানে রেগুলার টাইমে বাইরে চলে যাচ্ছে। এক্ষেত্রে অপেক্ষা করতে হবে। যদি সঠিকভাবে ফর্ম ফিল আপ করে থাকেন সমস্যার কথা না। এজন্য আমরা সবসময় বলি একদম দক্ষ অভিজ্ঞ অ্যাটর্নির মাধ্যমে ফেলে, টাকা একটু বেশি যাবে কিন্তু তাদের মাধ্যমে ফিল আপ করে সে আপনাকে এক্সপ্লেন করতে পারে আসলে ঘটনাটা কি হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, অনেক ক্ষেত্রে আমরা এখন করি কি, এইসব ক্ষেত্রে যদি বিয়ে না হয়ে থাকে আমরা ফিয়ান্সে ভিসা আনার চেষ্টা করি। ফিয়ান্সে ভিসাটা 12 মাস থেকে 16 মাসের ভিতরে চলে আসার কথা, যদি এভিডেন্স থাকে যে এই মেয়ে বা ছেলের সাথে এখানে যে আছে তার দেশে এবং তার সাথে যোগাযোগ এরকম বা বন্ডিং ছিল এবং তাদের মেসেজ কমিউনিকেশনগুলো এখানে ফিয়ান্সে সম্ভব না, তারটা একটা অপশন তারটা এখন অপেক্ষা করতে হবে। এবং যে 1 বছর
11 মাস 12 মাস সময় খুব একটা বেশি বোধহয় নয়। অনেকে যারা এই প্রবলেমটা ফেস করেন অনেক সময় দেখা যায় এখন 2 বছর আর 3 বছর লেগে যাচ্ছে। সেটাই বলছে যে ফিয়ান্সি ভিসা আনার চেষ্টা করে। সেজন্য বলছে যে 11 মাসটা খুব বেশি সময় নয়, আর একটু সময় লাগতেই পারে। আপনি একটু ধৈর্য ধরুন, নিশ্চয়ই আসতে পারবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। রানা ভাই। জি জি, আমি ভার্জিনিয়া থেকে বলছিলাম। আমার নাম মাসুম বিল্লাহ। জি, আমার দুইটা কোশ্চেন আছে। মানে এখন ডিকিউ কোয়ালিফাই হওয়ার পরে স্পাউসের ক্ষেত্রে কতদিন সময় লাগে ইন্টারভিউ ডেটের জন্য? এন্ড আমার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমার মা অ্যাপ্লাই করছিল আমার ভাইয়ের জন্য 2017-এ। তো এখন যখন আমি অনলাইনে চেক করি কেস, তো ওইখানে শো করে যে উই আর মুভ ইউর কেস আওয়ার ইলেকট্রনিক ইমিগ্রেশন সিস্টেম ফর প্রসেসিং, উই সাইন এ নিউ রিসিট নাম্বার IOE দিয়ে। জি, হ্যালো, বলেন। তো এই রিসিট নাম্বারটা কেন মানে চেঞ্জ কি হয় কখনো IOE দিয়ে? মানে এটা কি কখনো আমরা শুনি নাই, তো এই জন্য কনফার্ম হওয়ার জন্য রিসিট নাম্বার কি কখনো চেঞ্জ হয় কিনা? অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। এগুলো আপনারা যে নতুন রিসিট নাম্বার দিয়েছে ওইটা আপনি দেখলেই পাবেন, ওই নাম্বারও জিনিসটা শো করবে সিস্টেমে। একটু চেঞ্জ হচ্ছে, সমস্যা নাই। আপনার কেস অ্যাক্টিভই আছে, সমস্যা হওয়ার কথা না। এখন যে আপনার মা যদি ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে থাকে, মা সিটিজেন কিনা এটা আপনি বলেন নাই। যদি F2B হয়ে থাকলে 2016 সাল চলতেছে, ভিসা নাম্বার 2016 সালে অ্যাভেলেবল, সেক্ষেত্রে আপনার অপেক্ষা করতে হবে। ভয়ের কোনো কারণ নাই। যখন আপনার ফাইলটা অনলাইনে দেখাচ্ছে, দ্যাট মিনস ইটস গুড, আপনার সমস্যা হওয়ার কথা না। এই জন্য আপনি যদি মনে করেন যে আপনার কোনো প্রবলেম হচ্ছে, ইউ শুড টক টু অ্যান অ্যাটর্নি ইন পারসন অর ভার্চুয়ালি। অনেক ধন্যবাদ মাসুম বিল্লাহ, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় বলে আপনার প্রশ্নটি করুন। সম্ভবত দর্শকের টেলিফোন নাম্বারটি কেটে গেছে এবং আমাদের হাতে সময়ও নেই, সুতরাং আমরা আর কোনো প্রশ্ন নিতেও পারবো না এবং আমাদের নতুন যে আলোচনা করার কথা ছিল সেগুলো আমরা করতে পারছি না। তো জনাব অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনি অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা সত্ত্বেও এই কমিউনিটির কল্যাণে আপনি আমাদের টিভিএন টেলিভিশনের স্টুডিওতে এসেছেন, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। যদিও আরও অনেকগুলো বিষয় ছিল আমরা কথা বলতে পারিনি, এবং অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস নিয়েও কিছুটা অন্তত একজনের প্রশ্নের প্রেক্ষিতে আলোচনা করতে পেরেছেন। সুতরাং আমরা ধরে নিতে পারি বিষয়ের সাথে সম্পৃক্ততা রেখে আমরা আলোচনা করেছি। তো আপনার এই ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে এসে এতগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, এত সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনি আসলে এত সাবলীলভাবে বলে দিচ্ছেন, আসলে মানে সবার জন্য উপকার হচ্ছে এটা। সো আমি একটা জিনিস বলতে চাই, প্রথমে যে শুরু করছিলাম আবার শেষটাই দিয়ে শেষ করি, যে যদি কোনো অ্যাক্সিডেন্টে কেউ জড়িত হয়ে থাকেন, কোনো সময় মেডিকেল ম্যালপ্র্যাকটিসকে দেখা যায় হাসপাতাল ভুলের কারণে মারা গিয়েছে, বা তার জন্ম ত্রুটি, বাচ্চার ত্রুটি, তারা হয়তো ভাবে যে ইমিগ্রেশন স্ট্যাটাসে কী হবে। ইমিগ্রেশন নিয়ে চিন্তা না করে ওটা ডিফারেন্ট ইস্যু, আপনার ক্ষতিপূরণ মামলার সাথে ইমিগ্রেশনের স্ট্যাটাসের কোনো সম্পৃক্ততা নাই। সো সবাই ভালো থাকেন এবং এদেশে অধিকার নিয়ে সচেতন থাকুন। আপনি যদি সঠিক থাকেন, আপনার অধিকার রক্ষা করার দায়িত্ব আমাদের। অবশ্যই এটি একটি মানবিক দেশ, সুতরাং সর্বক্ষেত্রেই মানবিকতা কাজ করে, এটি বড় কথা। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছি। আবেদনের 2-3 মাসের মধ্যেই যে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং পরীক্ষা নিয়ে প্রস্তুতি কীভাবে নেবেন, একজন দর্শকের প্রশ্নের প্রেক্ষিতে স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্ট নিয়েও আমরা কথা বলেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টিভিএন 24 টেলিভিশনের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।